দর্শক স্বাগতম নিউজ টিভি বাংলার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাসির উদ্দিন শিকদার। আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের রিভিউ শুনানির প্রথম দিনে মঙ্গলবার রায়ের বিতর্কিত নানা দিক তুলে ধরেছেন আইনজীবীরা। বিস্তারিত প্রতিবেদনে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচারিক ব্যবস্থার উপর প্রতারণা করা হয়েছে যুক্তি দেন জামায়াতের আইনজীবী শিশির মনির। আর এটি কোনো রায় নয় বলে মনে করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। আজ বুধবার ২৭ আগস্ট আবার শুনানি হবে আপিল বেঞ্চে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়ার এরদোষ সংশোধনীয় রায়ের উপর ভিত্তি করে আওয়ামী লীগ ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর নির্বাচন করে। তবে ২৪-এর ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ চায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট নাগরিক। মঙ্গলবার ২৬ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বে ৭ সদস্যের আপিল বেঞ্চে শুনানিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেওয়া রায়ের ত্রুটি বিচ্যুতি তুলে ধরেন আইনজীবীর। গণতান্ত্রিক উত্তরণে যত দেরি হয় তত সুবিধাবাদীরা সুযোগ নেয় বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত রিপোর্টে। সরকারের ভেতরের একটি মহল অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন ক্ষমতায় আসতে না পারে। বুধবার ২৭ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠাই এখন মূল লক্ষ্য। ফাঁসিবাদ থেকে গণতন্ত্রে যাওয়ার পথে সংস্কারের কাজ চলছে। সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করছে, কিন্তু রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করতে নিত্য নতুন দাবি তুলছে। একটা মহল তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। আপনি বলেন, আজকে যখন দেখি পত্রিকায় যে নিউ ইয়র্কে আমাদের বাংলাদেশের কর্মকর্তাকে, আমাদের বাংলাদেশের উপদেষ্টাকে অথবা উচ্চপদস্থ ব্যক্তিদেরকে আওয়ামী লীগের লোকেরা হেনস্থা করছে, হামলা করছে, তখন কোথায় যাবো আমরা? এই চরম হতাশা সৃষ্টি করে আমাদের। আমরা যখন আজকে একটা পত্রিকায় সকালবেলা উঠেই দেখলাম বিরাট করে ব্লক করে খবর বেরিয়েছে যে একজন ব্যক্তি যিনি বাংলাদেশে বিখ্যাত ব্যাংক লুটের জন্য তিনি ২৫০০ কোটি টাকা দিয়ে দিয়েছেন হাসিনাকে। আমি রাখা করি না, এই সালন দিল্লিতে বসে তিনি ২৫০০ কোটি টাকা দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় প্রকৌশল শিক্ষার্থীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বুধবার ২৭ আগস্ট দুপুরে ১:৩০ নাগাদ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই ঘটনা ঘটে। প্রায় আধা ঘন্টা ধরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন। তারা গতকালকে ছিল, আগের দিনও ছিল, তারা শান্তিপূর্ণভাবে ছিল। আমরা কিন্তু এই যে শাহবাগের মতো একটা গুরুত্বপূর্ণ মোড়, আমরা কিন্তু তারপরও কিচ্ছু বলে নাই। তাদেরকে আমরা কখনো বলিও না যে ভাই এখান থেকে উঠে যাও, যদিও মানুষের ব্যাপক দুর্ভোগ হচ্ছিল। আমরা কয়েকবার রিকোয়েস্ট করেছিলাম। তো আজকে সকালে আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিলাম, করার পরে এটা অনেক পজিটিভ ছিল যে আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু একটা প্রজ্ঞাপন জারিও হয়ে গেছে, যেটা তারা চাচ্ছিল। ওই সময়টাতে আমি তাদের যখন এরা এদিকে চলে আসে তার আগেই কিন্তু ওদের নেতৃত্বের সাথে আমার কথা হচ্ছিল। তো ওরা বলতেছিল যে স্যার আমরা আধা ঘন্টা এখানে সর্বোচ্চ থাকবো, যদি এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় তাহলে কিন্তু আমরা সচিবালয় অভিমুখে চলে যাবো। তাই বলো ঠিক আছে, তোমরা কিছুক্ষণ আধা ঘন্টায় থাকো, আমি একটু যোগাযোগ করতেছি, যত দ্রুত দেওয়া যায় এটা দেওয়ার ব্যবস্থা করতেছি। এর মধ্যে দেখছেন হুট করে তারা কিন্তু ওই যে যমুনার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমাদের যে ব্লকেট আছে এখানে দৌড়ায় তারা সব চলে আসলো। আমরা জানি না, আমরা পিছনে পিছনে দৌড়ে আসছি। এখানে ব্লক ভাঙছে, ভাঙার পরে তারা একেবারে যমুনা যে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অব্দি চলে গেছে।
এরপরে ওখান থেকে আমরা কিছু ফোর্স ওইখানে জড়ো হয়ে তাদেরকে প্রতিরোধ করে ওখান থেকে আস্তে আস্তে তাদেরকে ঠেলে নিয়ে আসার চেষ্টা করেছি, তারপরে কাজ হয় নাই। এরপর আমরা ওয়াটার ক্যানন নিয়ে এসে পানি মেরে হালকা ডিসপার্স আমরা করেছি, করার পর ওখান থেকে নিয়ে আসা পরে যে এখানে এখন হচ্ছে ব্লকের বাইরে চলে আসছি। এরা এখানে অবস্থান নিচ্ছে, আমাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। ওইখানে অনেকেই কিন্তু তাদের পিছন থেকে ড্রিল মারতেছে, তারা অনেকে মাঝখানে এসে মিডল মানে আমাদের সমাধান করার চেষ্টা করতেছিল, ওদের মধ্যেও তাদেরও কিন্তু লাগছে। মাসুদ ভাই, পুলিশের কতজন আহত হয়েছে সেটা জানতে পেরেছেন কিনা, বা আন্দোলনকারী আর কেউ আটক আছে কিনা? না, আমরা সংখ্যাটা নির্দিষ্ট করে বলতে পারবো না, আসলে বিভিন্ন জন বিভিন্ন দিকে চলে গেছে, হাসপাতালে গেছে, কেউ হয়তো ফার্স্ট এড দিয়ে আমরা যেখানে বিভিন্নভাবে আমরা আসি, তো এটা পরে হয়তো জানাতে পারবো। আর আন্দোলনকারী আমরা এই মুহূর্তে যে তারা বুয়েটের স্টুডেন্ট, আমরা কিন্তু প্রথম থেকেই খুবই সফট নমনীয় ভূমিকা পালন করেছি, আমরা ধরতেও যাই না, তারপরেও কিন্তু তারা খুবই অ্যাগ্রেসিভ, এখনও দেখেন খুবই অ্যাগ্রেসিভ। তো এইটা তো আসলে হইতে পারে না। শান্তিপূর্ণ আন্দোলন কখন থাকে, যে আমাদের ব্লকের ভিতরে যখন একেবারে যমুনার মানে প্রধান উপদেষ্টা বাসভবনের উপরে ঢুকে যায় তখন কি আর শান্তিপূর্ণ থাকে না? এখানে তো একটা বারবার হচ্ছে ডিএমপি থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, পুলিশের কোয়ার্টার থেকে নিষেধাজ্ঞা দেওয়া আছে, জারি করা আছে। সেই ক্ষেত্রে বিধানটা আসলে কি? বিধান হচ্ছে এখানে আসতে পারবে না, কিন্তু তারপরে তারা হচ্ছে স্টুডেন্ট যেহেতু তারা বারবার যে জোর করে আসতে চায়, এখন তারপরও আমরা অনেক সময় আমরা বাস্তবতা বিবেচনা করে আমরা কিন্তু খুব সফটলি হ্যান্ডেল করি। ধাওয়া পাল্টা ধাওয়ার সময় বুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা 3 দফা দাবি নিয়ে দ্বিতীয় দিনের মতো শাহবাগ এলাকা অবরোধ করে বিক্ষোভ করছিলেন। এ সময় তাদের স্লোগানে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে। হচ্ছে আমাদের যে বিসিএস এর নবম গ্রেড থেকে শুরু হয়, বিসিএস এর ওইখানে, সেখানে যদি 10ম গ্রেডের একটা লোক তারা হচ্ছে প্রমোশনের মাধ্যমে নবম গ্রেডে যায়। আমরা জানি যে ডিপ্লোমার যে ডিগ্রিটা সেটা হচ্ছে এইচএসসি লেভেলের একটা ডিগ্রি, সেখানে তারা যদি নবম গ্রেডে চলে যায় 10ম গ্রেডে প্রমোশনের মাধ্যমে, সেটা আমাদের জন্য বৈষম্যের একটা দিক প্রকাশ পাচ্ছে, যেখানে আমরা সুষম জিনিস পাচ্ছি না। এটা হচ্ছে আমাদের দাবি। আমাদের কথা হচ্ছে 10ম গ্রেড বিএসসি ইঞ্জিনিয়ার এবং বাকি যে ডিপ্লোমা যারা আছে তারা সবাই পরীক্ষা দিতে পারবে, ওইখানে মেধার ভিত্তিতে আমাদের হচ্ছে ওইখানে সুযোগ দিতে হবে, এবং নবম গ্রেডে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়াররাই আবেদন করতে পারবে। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। এবং আমাদের 3য় নম্বর দাবি হচ্ছে কোনো বিএসসি ইঞ্জিনিয়ার বাদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারধারী, ওরা যে নাম ব্যবহার করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ওরা তো ইঞ্জিনিয়ার না। আমাদের দাবি হচ্ছে ওরা ওই ইঞ্জিনিয়ার নাম ব্যবহার করতে পারবে না বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া। আর দেখুন, আমরা যদি আমাদের মেধাকে বাংলাদেশে না রাখতে পারি, এদেশে না রাখতে পারি, তাহলে এই মেধাগুলো তো অপচয় হবে। ডিপ্লোমারা তারা যদি প্রকৃতপক্ষে আমাদের সমান মেধাবী হয়, তারা আমার সাথে পরীক্ষায় বসুক, আমরা পরীক্ষা দিব। আমাদের তোমাদের সাথে মেধার বিকাশ, মেধার লড়াই করতে কোনো আপত্তি ছিল না। 5 অঞ্চলের 18টি সংসদীয় আসনের 262টি দাবি আপত্তির শুনানি করছে নির্বাচন কমিশন ইসি। বিস্তারিত থাকছে তথ্যচিত্রে। বুধবার 27 আগস্ট নির্বাচন ভবনে অডিটোরিয়ামে আয়োজিত শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার সিএসি এএমএম নাসির উদ্দিন, অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ দাবি আপত্তি উত্থাপনকারীরা অংশ নিয়েছেন। চতুর্থ দিনের এই শুনানিতে পঞ্চগড় 1, পঞ্চগড় 2, রংপুর 1 ও কুড়িগ্রাম 4 এবং রাজশাহী অঞ্চলের সিরাজগঞ্জ 2, সিরাজগঞ্জ 5, সিরাজগঞ্জ 6 ও পাবনা 1, ময়মনসিংহ অঞ্চলের টাঙ্গাইল 6, জামালপুর 2, কিশোরগঞ্জ 1, সিলেট অঞ্চলের সিলেট 1, ফরিদপুর অঞ্চলের ফরিদপুর 1, ফরিদপুর 4, মাদারীপুর 2, মাদারীপুর 3, শরীয়তপুর 2 ও শরীয়তপুর 3 আসনের দাবি আপত্তিগুলোর শুনানি সম্পন্ন করা হবে। নারায়ণগঞ্জ 5 থেকে 5টি ইউনিয়নকে কেটে সোনারগাঁয়ের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে আমরা রাজনৈতিক, সামাজিক, ভৌগোলিকভাবে আমরা মনে করি নারায়ণগঞ্জের মানুষ বঞ্চিত হচ্ছে। মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে আমাদের জোর দাবি যে আমরা আমাদের সে আগের আসনে 4টা আসনে ফিরে যেতে চাই। আমাদের গাজীপুরে, মহানগরে আরও আসন বৃদ্ধি করা প্রয়োজন, কিন্তু তারপরে একটি আসন বৃদ্ধি হয়েছে, সেজন্য আমরা আজকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছি। নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক নেতা হাবিবুর রহমান কবিরের 39তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আশুলিয়ার নয়াপাড়া এলাকায় এই উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সেখানে বিশেষ দোয়া করা হয়। পরে সবার মাঝে তবারক বিতরণ করা হয়। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য 1989 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র দল নেতাকে হত্যা করা হয়। আমরা কিন্তু অনেক পরে দেখেছি জোর করে ক্ষমতা থাকা একটি প্রবণতা। ওই সময় কিন্তু জানতেন যে কোনো ভাবে এই গণতান্ত্রিক বাম ঐক্যের পদযাত্রা আটকে দিল পুলিশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের সাম্যবাদী দল, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ও প্রগতিশীল গণতান্ত্রিক দল নিয়ে গঠিত গণতান্ত্রিক বাম ঐক্যর যমুনা অভিমুখী পথযাত্রা আটকে দিয়েছে পুলিশ। বুধবার 27 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্যর নেতারা সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিভিন্ন দাবিতে পদযাত্রা নিয়ে যমুনা অভিমুখে যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। ভারতের জম্মু কাশ্মীরে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 31 জনে দাঁড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন অনেকে, এমনটাই আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। মঙ্গলবার দুপুরের দিকে রিয়াসি জেলার কাটরা শহরে বৈষ্ণদেবী মন্দিরের যাত্রাপথে অবস্থিত ইন্দ্রপ্রস্থ ভোজনালয় ও আশেপাশের এলাকায় হঠাৎ ভূমিধস নামে। টানা ভারী বর্ষণের কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। রিয়াসি জেলা পুলিশের প্রধান পরমবীর সিংহ বার্তাসহ ANI কে জানান, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় 23 জনকে উদ্ধার করে স্থানীয় কমিউনিটি হেলথ কেয়ার CHC হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিধসের খবর ছড়িয়ে পড়তেই দ্রুত উদ্ধার অভিযানের নামে মন্দির কমিটি ও নিরাপত্তা বাহিনী। পরে এতে যুক্ত হয় ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী NDRF ও আধা সামরিক বাহিনীর CRPF সদস্যরা। এবার খেলার খবর। এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টের আগে নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আসরে নিজেদের লাকি জার্সি পরেই মাঠে নামতে চান টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB সূত্রে জানা গেছে, দলের সদস্যরা চান শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে যে জার্সি পরে খেলেছিলেন সেটি যেন বজায় থাকে এশিয়া কাপেও। এই দুই সিরিজে জয় পেয়েছিল বাংলাদেশ। সবুজ ও লালের সমন্বয়ে তৈরি জার্সিটির নকশা ফুটে উঠেছে বাংলাদেশের পতাকার আবহ। খেলোয়াড়দের বিশ্বাস, এই জার্সি মাঠে তাদের জন্য শুভ হবে এবং দেবে বাড়তি অনুপ্রেরণা। এশিয়া কাপের প্রথম ম্যাচ থেকে লিটন দাস ও সতীর্থদের গায়ে দেখা যাবে এই জার্সি। এর আগে প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের T20 সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেটে আগামী শনিবার থেকে শুরু হবে সিরিজটি। আসন্ন এশিয়া কাপের আগে এই সিরিজটি টাইগারদের প্রস্তুতিতে বাড়তি মাত্রা যোগ করবে। আজ এ পর্যন্তই। প্রতিদিনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।